তিনবারের প্রধানমন্ত্রীকে যেভাবে অন্যায় অত্যাচার তারা করেছে, তাকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, এটা আমরা দেশবাসী জানি। আমরা অত্যন্ত মর্মাহত এবং সুপ্রতিষ্ঠিত সরকার আসুক, যাদের ব্যাকগ্রাউন্ড, যারা জনদরদী হবে, জনগণের কল্যাণে কাজ করবে। বড় জঙ্গি নাটক যারা করছে তারাই জঙ্গি, তাদেরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে। দর্শক, দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির বিভিন্ন বিষয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমন্ত্রণ জানানো হয়েছে এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদকে। জনাব সালাউদ্দিন আহমেদ স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএ টিভির স্টুডিওতে। জি স্যার, আমরা রাজধানী ঢাকার কথা শুনছিলাম, কুড়িগ্রামের কথা শুনছিলাম, মোটামুটিভাবে বিভিন্ন জায়গায় কিন্তু একটা কথাই বারবার জনগণ বলে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার। সবার মুখে স্যার একটা কথাই চলছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হচ্ছে। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনাতে আপনার কি মতামত? কাকে সরকার প্রধান করা যায়? আসলে যেই প্রস্তাব আমাদের আন্দোলনকারী ছাত্র জনতা দিয়েছিলেন, এটাকে একদম ফেলে দেওয়া যায় না। উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আমাদের দেশের জন্য নোবেল বিজয়ী। ওনাকেও বিভিন্ন সময়ে হয়রান করা হয়েছিল এই পেশিবাদী আওয়ামী লীগ সরকার কর্তৃক। আজকে আমাদের লাখো শহীদদের রক্তের বিনিময়ে গড়া আজকে আমাদের এই মুক্তি, আমি বলবো যে আজকে আমাদের মুক্তি হয়েছে। বাঙালি জাতি নতুন করে গড়ার জন্য একটা মুক্তি আমরা পেয়েছি। পেশিবাদী দুর্নীতিবাজ আওয়ামী গভর্নমেন্ট সরে যাওয়ার পতনের মধ্য দিয়ে। তো আজকে আমাদের যে অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্ট যে নিযুক্ত হবে, সেখানে অবশ্যই আমরা আশা করব যাতে নিরপেক্ষ, দুর্নীতিহীন, যারা বিগত সরকারের সময়, যেটা আওয়ামী ফেসিবাদী সরকারের সময় আতাত করে যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল, দুর্নীতির সহায়তা করেছিল, এই ধরনের লোক যাতে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টে সুযোগ না পায়, এবং যদি এসে যদি পায় তাহলে আমাদের পুরো আশা আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিবে, এবং সেভাবে তৈরি হবে আবার পরবর্তী সময়ের জন্য একটা অনৈতিকতা। তো আমরা অবশ্যই এটা আমি অনুরোধ রাখব যাতে নাকি বিগত গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় যারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল বা সহযোগিতায় ছিল, যারা উপদেশ দিয়েছিল, তারা কেউ যেন এই ধরনের আমাদের এই শৃঙ্খলার মধ্যে যেন না ঢুকতে পারে। তারা যদি আমাদের ইন্টারিম গভর্নমেন্টে ঢুকে, তাইলে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করবে, এবং সেই ক্ষেত্রে সোনার বাংলা গড়ার অন্তরায় সৃষ্টি হবে। স্যার, এই বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রথম করণীয় বলে কি মনে হয়? প্রথম করণীয় কি হতে পারে? প্রথম করণীয় তো আমরা চিহ্নিত করতে হবে যে দুর্নীতি বিরোধী এবং বিগত গভর্নমেন্টের সহযোগী, এটাকে বাছাই করতে হবে। বাছাই করে নিরপেক্ষ লোকের অভাব নেই আছে, সেই নিরপেক্ষ লোক খুঁজে তারপর আমাদেরকে ইন্টারিম গভর্নমেন্ট আনতে হবে, তবেই আমাদের আশার প্রতিফলন ঘটবে। আমরা কিছুক্ষণ আগেই খবর পেলাম যে রাষ্ট্রপতি সংসদকে বিলুপ্ত ঘোষণা করেছেন এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন। এই যে সংসদকে বিলুপ্ত ঘোষণা, এটাকে আপনি কিভাবে দেখছেন? বিলুপ্ত ঘোষণা, এটা তো যেই গভর্নমেন্ট ছিল তারা আন্দোলনের প্রেক্ষিতে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, তারা স্বেচ্ছায় ছাড়েনি। তাদেরকে ছাড়তে আমাদের ছাত্র জনতার আন্দোলন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে তাকে বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। তবে সে যে ক্ষমতা ছেড়েছে, বিচারের মুখী করতে হবে, এটা আমাদের দাবি। তো বিচারের মুখী করতে গেলে শুধু সে একা তা নয়, তার সাথে তার অনুসারী আছে, তার সহযোগী আছে, প্রশাসনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক লোক রয়েছে তাকে, যারা দুর্নীতির সহযোগিতা এবং অনৈতিক কর্মকাণ্ডের সহযোগিতা সৃষ্টি করেছেন। আবার এটাও বলার অপেক্ষা রাখে না যে রাষ্ট্রের প্রধান নায়ক যিনি থাকবেন,
তিনি যদি দুর্নীতির ঊর্ধ্বে থাকে তাইলে অন্যরাও দুর্নীতির দিকে বা সুশাসনের দিকে থাকে না। কিন্তু উনি ওই ধরনের সিস্টেম ছিল না বলেই অনেক সরকারি কর্মকর্তা আমলা তারা দুর্নীতিতে নিমজ্জিত ছিল, তাদের কারণেই। তো আমাদের এই আজকে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট এবং আগামী দিনে যে সরকার হবে, আমাদেরকে অনেক বেঁচে চলতে হবে। আরেকটি কথা বলার অপেক্ষা রাখে না, এটা না হলেও আজকে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি আজকে মুক্তি পেয়েছেন আপনি বলেছেন। জি। তবে তাকে যে আটকিয়ে রাখা হয়েছিল এটা অনৈতিক। তার কারণ একটা তুচ্ছ মামলা, এটা কোনো মামলাই না। তাদের তাদের ফান্ডের টাকা, তাদের ইয়ের টাকা তাদের অ্যাকাউন্টে আছে, এটা এফডিআর করে রাখা হয়েছিল। যেটাতে এখন বলতে হয় কোনো এক সময় আমাদের পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, তিনিও তার জায়গায় এভাবে একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল প্লট ইনি একটা মাদ্রাসাকে দিয়েছিলেন এবং ওয়াকফ করে, এবং পরবর্তী সময়ে ওয়াকফ বা বিলুপ্ত করে সেটা আমার কাছে তারা বিক্রি করেছেন। এবং সেই টাকাটা ওনারা মাদ্রাসা মসজিদ ফান্ডে এফডিআর করে জমা রেখেছেন কেন? যাতে নাকি টিচাররা ওখান থেকে বেতন পেতে পারে। তো কাজেই এটা হলো পারিবারিক তাদের যে মানে সিস্টেম সেখানে রাখা হয়েছিল। ঠিক তদ্রূপ বেগম খালেদা জিয়াও তদ্রূপ তাদের ট্রাস্টের টাকা তাদের নামে আছে এবং তারা সেখানে এফডিআর করে রাখা হয়েছিল আমি যতটুকু জানি। এই তুচ্ছ ঘটনায় এরকম একজন 3 বারের প্রধানমন্ত্রীকে যেভাবে অন্যায় অত্যাচার তারা করেছে, তাকে সুচিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই, এটা আমরা দেশবাসী জানি। আমরা অত্যন্ত মর্মাহত। যদিও আমি কোনো দলের লোক নয়, আমি বিএনপির লোকও নয়, কিন্তু এটা আমাদের অন্তরে কিন্তু এই কথাটা লেগেছে যে একটা সুশাসক বা হলে তাকে কিভাবে একটা অন্যায়ভাবে তাকে এইভাবে জেলে আটকিয়ে রাখা হয়। তো আমাদের মধ্যে এই ধরনের হিংসাত্মক ঘটনা না ঘটুক, এটাই আমাদের কাম্য। আমাদের আইন, আমাদের সিস্টেম যাতে নাকি ভালো লোকের ভালো মর্যাদা দিতে হবে এবং যারা দুর্নীতিবাজ তাদেরকে সমাজ থেকে এবং তা আইনের আওতায় নিতে হবে, এই আশা আমরা সবসময় আমরা ব্যক্ত করি এবং আমরা চাই হোক একটা সুশাসন হোক এবং সুপ্রতিষ্ঠিত সরকার আসুক, যাদের ব্যাকগ্রাউন্ড, যারা জনদরদী হবে, জনগণের কল্যাণে কাজ করবে, দেশের হয়ে কাজ করবে, তাইলে আমাদের দেশটা এগিয়ে যাবে। না হইলে আমাদের দেশ এগিয়ে যাওয়ার সুযোগ নাই, দেশের উন্নয়ন হওয়ারও সুযোগ নেই। উন্নয়ন হওয়ার সুযোগ নেই। দেখেন আপনি ইদানিংকালে বিগত 15-16 বছরে যেটা আপনারা পত্রিকা পাচ্ছেন, একজন পুলিশ কর্মকর্তা তার হাজার হাজার কোটি টাকার সম্পদ, যেমন বেনজির সাহেব, তারপরে এরকম আরো অনেকেই আছে, শুধু 1-2 নয়, এবং পিয়ন পর্যন্ত, যে প্রধানমন্ত্রীর পিয়নের কথা বলা হয়েছিল 400 কোটি, আমাদের জানা মতো 400 কোটি না, সে আরো বহু কোটি টাকার মালিক। এবং সেই ছেলে অশিক্ষিত, লেখাপড়া কম জানা ছেলে, সে একটা মানে ওনার বাসার টি বয় ছিল, খাওয়া দাওয়া আগে দিত, এরকম। আপনি কি জাহাঙ্গীরের কথা বলছেন? আমি জাহাঙ্গীরের কথা বলছি। তাইলে আজকে শুধু উনি না, আবার দেখা গেছে কোনো মন্ত্রী, তার ড্রাইভার, তারাও হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। অথচ এগুলিতে আমাদের যারা প্রশাসনে রয়েছেন, যারা দেশবাসী, আমরা ব্যবসা বাণিজ্য করছি, তো আমাদের কাছে এটা সমতা, আমাদের কাছে এটা অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত যে একটা রাষ্ট্রের টাকা কিভাবে লুটপাট করে, এভাবে প্রকল্পের নামে লুটপাট করে এইভাবে তারা এটা সৃষ্টি করেছে। তো কাজেই এদের সাথে তো দুর্নীতিবাজদের কথাও তো বলছেন, তা অনেক দুর্নীতিবাজ তো প্রধানমন্ত্রীর সাথে দেশ ছেড়ে ইতোমধ্যে চলেও গেছেন। তা যারা আছেন, যারা রয়েছেন এখনো আমাদের দেশে, তাদেরকে ধরার জন্য এই কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে যারা চলে গেছে, এই চলে যাওয়াটা দুর্ভাগ্যজনক। অবশ্যই তাদেরকে আগে থেকে তাদের যাওয়া ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা উচিত ছিল। আর যারা চলে গেছে তাদেরকেও বিচারের মুখী করে তাদেরকে নিয়ে আসতে হবে। না হলে তারা আমাদের আগামীতে যে গভর্নমেন্ট আসবে তাদেরকে বিভিন্নভাবে হয়রান করার তারা চেষ্টা করবে। কাজে তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে উচিত শিক্ষা এবং উচিত বিচার তাদের করতে হবে। এবং আমাদের দেশে যারা রয়েছেন তাদেরকে
তাদেরকেও আমাদের আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার করতে হবে। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে সীমান্তটাকে সিল করে দেওয়া প্রয়োজন? অবশ্যই সীমান্তটা অনেক আগেই সিল করা উচিত ছিল। যখন আমাদের আন্দোলন চলে তখনই কিন্তু সিল করা উচিত ছিল। যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এবং জনগণের শান্তি ফেরাতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে আইন শৃঙ্খলা আমাদের তো থাকবে, এটাকে বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমরা উদ্যোগ নিতে হবে। এবং তার কথায় যেটা বুঝেছি যে এখানে রাজনীতিবিদ বলা হয়েছে, আসলে বিগত 15 বছরের অন্তত 2-3টা ভোটে যারা এসছে ওটা ভোটে আসে নাই। কাজেই যারা ভোটে আসে নাই, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এদেরকে আমার বিবেচনায়, আমার ব্যক্তিগত বিবেচনায় এদেরকে রাজনীতিক বলা যায় না। এরা হলো দুর্বৃত্ত। তো কাজেই দুর্বৃত্ত হলেও তাদের বিচারের মুখী করতে হবে। বিচারের মুখী না করে তাদের বাড়িঘর, তাদের পরিবারের উপরে হামলা করা এটা অনুচিত হবে। তবে তাদেরকে বিচারের মুখী তাদের প্রত্যেককেই করতে হবে, কেননা এরা দুর্বৃত্ত। এরা কিন্তু যদিও কেউ এমপি আছে, কেউ মন্ত্রীও বা হয়েছেন, কিন্তু এরা ভোটে নির্বাচিত হন নাই, এরা জনপ্রতিনিধি নয়। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। জনপ্রতিনিধি হলে থেকে রাজনীতিবিদ, কিন্তু রাজনীতিবিদ যদি জনপ্রতিনিধি না হয়ে স্বঘোষিত গায়ের জোরে মানে অনৈতিকভাবে বিনা ভোটে হয়, সেটা হলো মানে আমি মনে করি সে সাধারণ পাবলিক এবং দুর্বৃত্ত করার জন্যই কিন্তু তারা সৃষ্টি হয়েছে। সরকারি স্থাপনাগুলোতে কিন্তু ভাঙচুর হয়েছে, সুযোগ সন্ধানীরা কিন্তু সেই কাজটা করেছে। গতকালকে আমরা এই তথ্যগুলা, সংবাদগুলা এটা যদি বলতে হয়, আমি তো আমার 5 স্টার হোটেল আছে, তো আমার হোটেলও কালকে আক্রান্ত হয়েছে সিলেটে। তো আমি তো কোনো দল করি না, যদিও আমি এরশাদের ভক্ত ছিলাম এক সময়, কিন্তু দল নয়। তো সুতরাং আমারও তো হোটেল আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পরে আমি মনে করছি গণজোয়ারে কিছুটা একটা হয়েছে, আমি মেনে নিছি। আমার আছে পরিবহন মালিটোলা, সেখানেও একটু ক্ষতির শিকার হয়েছি আমরা। কিন্তু আমি মনে করি গণজোয়ারে হয়তো কেউ ভুল হয়তো আক্রমণ করছে, তত হয় নাই। তবে আমি মনে করি যে এটা এই যে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি প্রতিষ্ঠান, কিন্তু মানুষের আস্থা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কতগুলো কারণও আছে। কারণগুলো হলো দুর্বৃত্তদের শেল্টার দিতে যে আমাদের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ভূমিকা রেখেছে, এটা তাদের তারা যে একটা শৃঙ্খলা বাহিনী, তারা জনগণের কল্যাণের জন্য তারা নিয়োজিত, এটা তারা ভুলেই গেছে। যার কারণে মানুষের আক্রোশের বশবর্তী হয়ে তাদের প্রতি অনেকটা অন্যায় হয়েছে। এবং তারা যে গুলি চালিয়েছে, হুকুম দিছে, এটা ঠিক, কিন্তু তাদেরও তো বিবেক বুদ্ধি ছিল। বিগত 15 বছর ধরে দেখেছি। যেমন আরেকটা কথা এখানে বলতেই হয়, বিএনপির কোন এক বড় আন্দোলনের সময় অক্টোবরে সম্ভবত একজন পুলিশকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে, ওই খুন কি মিছিলের লোক করছে? ওইটা তাদের ওই যে মানে আগের থেকে স্বীকৃত যে ওই পুলিশটা ওখানে যাবে, তাকে এইভাবে খুন করবে, বিএনপির উপরে দোষ দিবে, মিছিলের উপরে দোষ দিবে। এবং বিচারপতির যে বাসভবনে যে হামলা করা হয়েছিল, চিফ জাস্টিসের বাসভবনে, ওইটাও ছিল পরিকল্পিত। তারপরে যদি আমাদের বলার অপেক্ষা রাখে না, বিগত এই যে ছাত্র আন্দোলনের সময় আমরা শুনেছি যে এক থানায় 13 জন লোক একসাথে নিহত হয়েছে, এটাও পরিকল্পিত। তার কারণ এটা আমাদের ছাত্র জনতা এই ধরনের পরিকল্পিতভাবে 13 জন লোককে একখানে খুন করে নাই। এটাও ওই যে মানুষকে গুলি করবে, মানুষকে সমানে তারা স্টেন গান চালিয়ে মানুষ মারবে, এটার পরিকল্পনা করার জন্য যে এই নাশকতা তারা করেছে। এবং আমাদের ঢাকাতে আন্দোলন যখন হয়েছে, তখন 2-1টা ছোটখাটো ঘটনা হয়তো আন্দোলনকারীরা করতে পারে রাগের বশবর্তী হয়ে বা গোলাগুলির ইয়েতে, কিন্তু বড় যতগুলি ঘটনা ঘটছে, সরকারি স্থাপনা ধ্বংস করেছে, এটা হলো পরিকল্পিত, সুপরিকল্পিত। এটা ওই আমাদের আন্দোলনকারীদেরকে নিবৃত্ত করার জন্য, সমানে গুলি করে মানুষ মারার জন্য এই ধরনের পরিকল্পনা তারা করেছিল। এটা তদন্ত করলে বেরিয়ে আসবে। এবং আমরা যারা পাবলিক, আমরা প্রত্যেকেই এটা আমরা সবাই জানি, এবং আমরা সবাই জানি, বুঝি যে কি হতে পারে, পরিকল্পনাটা কি হতে পারে। তারা নিজেরা ক্রাইম করে এটা নাটক সৃষ্টি করে এবং জনগণের উপরে চাপায় আর জনগণকে খুন করে।
এবং বৈধ পলিটিশিয়ানদেরকে পলিটিক্স করতে তাদেরকে নিবৃত্ত করে। এটা তাদের একটা চরিত্র। তো এই চরিত্রে যারা সহযোগিতা করেছে তাদেরকে আস্তে আস্তে আমরা আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের প্রতি তাদের সেইভাবে দেখতে হবে। তবে ঢেলে সাজাইতে হবে দেশটাকে। এই আজকে যে আমরা মুক্ত হয়েছি, এই মুক্ত যদি আমরা ধরে রাখতে হয়, আমাদের সবকিছুকে ঢেলে সাজাইতে হবে ধীরে ধীরে। এই ঢেলে সাজাতে হলে আমাদের অর্থনীতি কিন্তু বিরাট একটা ভূমিকা রাখে, আমাদের ব্যবসা বাণিজ্য বিরাট একটা ভূমিকা রাখে। সেই ব্যবসার ক্ষেত্রে যদি আসি আমরা, তাহলে এই ব্যবসায় কিন্তু স্থবিরতা ছিল অনেক বড়, দীর্ঘ অনেক দিন ব্যবসায় একটা স্থবিরতা ছিল। এই স্থবিরতা থেকে বেরিয়ে আসার উপায় আপনার কাছে কি মনে হয়, এবং এটার যে এই অর্থনীতিতে এর প্রভাব থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? আজকে বোধহয় কোথাও আমি বোধহয় দেখেছি, আমাদের টেলিভিশনেই দেখেছি, কোনো এক নেতার বাড়িতে কত লক্ষ ডলার পাওয়া গেছে, পড়া গেছে, যেটা পুলিশ বোধহয় রিকভারি করছে। তো এখানে যে অর্থনীতি আমাদের ধ্বংস হয়েছে, কেন হয়েছে? ওই দুর্বৃত্তায়নের কারণে হয়েছে। যেখানে আমাদের যেই কাজের সমাজে প্রয়োজন নেই, সেই কাজ করে টাকাগুলি নেওয়া হয়েছে। মানে তারা টাকা নেওয়ার জন্য প্রকল্প বানায়, টাকা নেওয়ার জন্য তারা এই ধরনের প্রকল্প করে টাকা আত্মসাৎ, দুর্নীতি করার জন্য, কিন্তু দেশের মানুষের চাহিদা পূরণের জন্য নয়। তো সুতরাং এইভাবেই তো আমাদের যে বাজেট, এত বাজেট তো লাগে না। আমাদের দেশ চলতে কত টাকা লাগে, আর আমাদের রেভিনিউ কত খরচ করে, আর আমরা কত অসহায়ত্ব ফিল করছি। আমাদের ফেডারেশন বলেন, যে কোনো ইয়েতে বলেন, আগে তো রাজনীতি, এমপি ইলেকশন, জাতীয় ইলেকশন হতো, ইলেকশন সেইভাবে। আমাদের প্রাতিষ্ঠানিক, আমাদের যে অন্যান্য যে আমাদের ইলেকশন আছে, যেমন ফেডারেশন ইলেকশন, অন্যান্য মানে সংগঠনের ইলেকশন, সেগুলি পর্যন্ত মানে তারা দুর্বৃত্তায়ন করে নিছে। ফেডারেশনে যে ইলেকশন হয়, এটা ইলেকশন হতে হয়, কিন্তু তারা সিলেকশন, মানে আওয়ামী লোকদেরকে, তাদেরকে সিস্টেম করার জন্য, তাদেরকে দুর্নীতির সুযোগ সৃষ্টি করার জন্য প্রত্যেক জায়গায় তারা এইভাবে বিনা ভোটে, মানে ভোট ছাড়া তারা মনোনীত করে গেছে। তাদের এই যে এইভাবে করার জন্য যে সুযোগ প্রধানমন্ত্রী করেছিল, সে একা করে নাই, তাকে অনেকেই উৎসাহ জুগিয়েছিল। সেই উৎসাহ যোগানদাতা যারা, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং চিরদিনের জন্য তাদেরকে আপনার তালিকা করতে হবে। এবং যেই দল আপনার আজকে যাদের দ্বারা আমরা দীর্ঘ 15 বছর এবং আমাদের এই অস্তিত্ব বিলীন হয়ে গেছে, অনেকে দুনিয়ার থেকে চলে গেছে, হাজার হাজার লোক আপনার শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এসেছি। কাজেই যদি এটাকে সুষ্ঠু ব্যবস্থায় আমরা না আনি এবং তাদেরকে, দুর্বৃত্তায়নদেরকে চিহ্নিত করে তালিকাভুক্ত না করা হয়, তাইলে আমাদের এটা সফল হবে না। আরেকটা কথা বলতেই হয়, যে এখানে না বললেই নয়, এই দুর্বৃত্তায়নরা ষড়যন্ত্র করে যে তারা পথের কাঁটা সরিয়ে দেয় আর কি, যেটা গ্রামের ভাষায় বলে, যেমন জামাতকে তারা চিহ্নিত করে ক্রাইম করে, তারা মানে ওই যে অভিযান চালায়, অভিযানের নামে তাদেরকে জঙ্গি বানায় এবং জঙ্গি দিয়ে টাইটেল দিয়ে সারা বিশ্বে আমাদের যুব সমাজকে কলুষিত করা হয়েছে। অথচ আমাদের দেশে জঙ্গি নেই। জঙ্গি কারা? জঙ্গি তারাই যারা নাটক সাজায়, নাটক সাজিয়ে যারা এটা করে, ওরাই হলো জঙ্গি। আজকে আমাদের জাতির গর্ব আমাদের সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেটার যে তদন্ত, সেই তদন্ত আমরা মনে করি না এটা সঠিক হয়েছে। এটাকে তদন্ত করে আপনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে তার আইনের আওতায় আনতে হবে। এটা আমাদের জাতির মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই যেদিন 72 জন সেনা কর্মকর্তা বা খুন করে, তারপরে আসেন হোলি আর্টিজেন কেন হয়েছে? কেউ না বললেও আমরা বুঝি, আমরা সাধারণ পাবলিক। যে কোনো ক্রাইম করলে চিন্তা করতে হবে বেনিফিশিয়ারি কারা, তাইলে বেনিফিশিয়ারি কারা তারা সেটা চিন্তা করলে আপনার সেই ক্রাইমের পথ বেরিয়ে আসে যে কে করেছে। তো যতগুলি অঘটন, তারপরে জঙ্গি নাটক যারা করছে তারাই জঙ্গি, তাদেরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে। আমি মনে করি যারা নাকি এই নিষিদ্ধ, যারা নাকি জঙ্গি নাটক করে
আমাদের দেশকে বিশ্বের দরবারে কলুষিত করেছে, তাদেরকে নিষিদ্ধ করা আমাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে পড়বে আগামী দিনে। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে মানুষ তো কষ্টে ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছিল, নতুন যারা দায়িত্ব নিবে তাদের প্রতি আপনার কি পরামর্শ? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কতগুলি সিন্ডিকেট, আওয়ামী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে। আমি মনে করি আমাদের এই গভর্নমেন্ট সামনে পরিচালনা করলে আমি তো মনে করি যে 30% রেট এমনি কমে যাবে যদি আমাদের দুর্বৃত্তায়ন কমে। দুর্বৃত্তায়ন করলে 30% দাম কমবে। তার মধ্যে জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে আসতে হবে আন্তর্জাতিকভাবে হিসাব করে। তারপরে আপনার ওই যে যেমন নাকি আপনার এই ওয়ে ব্রিজে চাঁদা, মানে আওয়ামী লীগের চাঁদা, টোলের নামে চাঁদা, ওই যে কি বলে ওয়ে ব্রিজ, তার মানে এখানে গাড়ি ওজন দেওয়ার, এগুলি দিয়ে যেমন গ্রামে গঞ্জে মফস্বলে যখন মানুষ শহরে মুখী হয় তখন ওই ওয়ে ব্রিজে এখান থেকে চাঁদাবাজি করে 5,000 টাকা করে জরিমানা আরোপ করে, ওজন কমিয়ে দিয়ে করে। এটা ওবায়দুল কাদের করেছিল। মানে সরকারের প্ররোচনা দেখবেন সারা দেশে আপনার ওয়ে ব্রিজ করা হয়েছিল। এই ওয়ে ব্রিজ একবার ছিল আপনার স্বাধীনের পরে, বঙ্গবন্ধু করেছিল কোথায় আপনার চিটাং থেকে বেরিয়ে আসতে, তখন এক জায়গা করা হয়েছিল পোর্টের গাড়ি ওজন দেওয়ার জন্য। পোর্টের গাড়ি মানে পোর্টের যে ট্রাকগুলি আসবে। পরে আমাদের জিয়াউর রহমান সাহেব এবং আমাদের এরশাদ সাহেব আসার পরে সেটা বন্ধ করে দিছে, যে এখানে গাড়ি ওজন দেওয়ার কোনো প্রয়োজন নাই, গাড়ি তো পোর্টে ওজন দেওয়া হয়। এবং ইন্টারন্যাশনালিও কোথাও রাস্তার মধ্যে গাড়ি ওজন দেয় না। যদি কেউ গাড়ি ওজন দিতে হয় তাদের স্কেল আছে আলাদা, তারা যে নিজেদের প্রয়োজন দেয়। আর আমাদের দেশে গাড়ি ওজন দেয় কেন? চাঁদাবাজির জন্য, চাঁদাবাজির জন্য। তো কাজেই এই চাঁদাবাজিগুলি বন্ধ করলে, যেমন মনে করেন কুমিল্লার থেকে একটা গাড়ি ঢাকায় ঢুকবে শাকসবজি নিয়ে, সেই শাকসবজি নিয়ে অত 10,000 টাকার শাকসবজি না, কিন্তু সে ওখানে ঢাকা ঢুকাইতে তার 20,000 টাকা পিক আপ ভাড়া দিতে হয়, অথচ সে স্বল্পতেই মালটা নিয়ে আসতে পারে। তো কাজে এগুলি চিন্তা ভাবনা করে করলে আমার মনে হয়, আমি তো 30% বলছি, 50% দাম কমে যাবে ইনশাল্লাহ। স্যার, সে আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আমরা যে আধুনিক, সুন্দর এবং সমৃদ্ধ একটা বাংলাদেশের কথা চিন্তা করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রতিবন্ধকতা আসতে পারে এবং আসবে, এবং সেই প্রতিবন্ধকতা থেকে আমরা কিভাবে বের হয়ে আসব, এক্ষেত্রে আপনার মূল্যবান মতামত আমরা চাচ্ছি। আমি তো আগেই বলছি, আসলে ওই কথার মধ্যে এসে যায় যে আমরা যদি সৎ হই, আমরা যদি স্বচ্ছ হই, জবাবদিহিমূলক হই, তাহলে আমাদের দুর্বৃত্তায়নের প্রয়োজন নেই, আমরা দুর্নীতি করব না, তাইলে এখানে আমাদের বিরাট একটা অর্থনৈতিক সাশ্রয় হবে। আর আমরা যারা ব্যবসায়ী, আমরা সঠিক থাকব, সঠিকভাবে আমরা মূল্যায়ন করব সেটা। আমাদের এখন যেগুলি বিভিন্ন জায়গা থেকে যেভাবে চাঁদা বিভিন্ন জায়গায় দিতে হয়, চাঁদা দিতে দিতে ঢাকা ঢুকতে হয়, এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করলে আমাদের এটা আমার মনে হয় যে আমরা অনেকটা কেটে উঠতে পারবো। সৎ উদ্দেশ্য নিয়ে সৎভাবে চলতে হবে, জবাবদিহিতা, সুশাসন প্রতিষ্ঠা। জি জি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আমাদের বর্তমান সময় নিয়ে আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাউদ্দিন আহমেদের সাথে।